জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জিনতত্ত্ব নিয়ে আলোচনা করব। জিনতত্ত্বের ইংরেজি শব্দ হলো জেনেটিক্স। বিজ্ঞানী উইলিয়াম ভ্যাটসন 1905 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জেনেটিক শব্দ প্রচলন করেন। তোমরা জিনতত্ত্ব সম্বন্ধে জানতে হলে অবশ্যই জিনতত্ত্বের সংজ্ঞা জানা প্রয়োজন। জিনের গঠন, জিনের কাজ, বংশ পরম্পরায় বিভিন্ন বৈশিষ্ট্যাবলীর সঞ্চারণের ধরন ও ফলাফল নিয়ে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় তাকে জিনতত্ত্ব বা জেনেটিক্স বলে। এই অধ্যায়ের শিক্ষণফলগুলো আমরা একটু দেখে নিই। আজকের পাঠদান শেষে তোমরা জিনতত্ত্বের বিভিন্ন শব্দের সংজ্ঞা বলতে পারবে, মেন্ডেলের সূত্রদ্বয় ব্যাখ্যা করতে পারবে। এই অধ্যায়ে যা জানা অত্যাবশ্যক, এক হলো জিন বা ফ্যাক্টর। জিন হলো ডিএনএর একটি খণ্ডাংশ যা জীবের বংশগতির মৌলিক ভৌত ও কার্যিক একক এবং বংশ থেকে বংশান্তরে জীবের বৈশিষ্ট্য গ্রহণ করে, অর্থাৎ ডিএনএর ক্ষুদ্রতম অংশকে জিন বলে। আমরা এক্ষেত্রে জিনগুলোকে ইংরেজি শব্দের প্রথম অক্ষর ব্যবহার করে প্রকাশ করব। তারপরে আসলো আমরা জিনোটাইপ। জিনোটাইপ হলো জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে জিনোটাইপ বলে। জিনোটাইপ দুটো জিন দ্বারা প্রকাশ করা হয়। মূলত জিনোটাইপ হেটারোজাইগাস এবং হোমোজাইগাস দুই ধরনেরই হয়। যেমন আমরা যদি গিনিপিগের কথা চিন্তা করি, গিনিপিগ যদি কালো হয় তাহলে গিনিপিগের যেই কালোর জন্য দায়ী জিনোটাইপ হবে ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি। অর্থাৎ একটা হলো জিন আর এক জোড়া যখন হবে তখন সেটা হবে জিনোটাইপ। তারপরে আমরা আসি ফিনোটাইপ। জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলে। অর্থাৎ জিনোটাইপের কারণে যে বৈশিষ্ট্যটা বাহ্যিকভাবে প্রকাশ পায় তাকে ফিনোটাইপ বলে। যেমন কালো, লম্বা, খাটো ইত্যাদি। তারপরে আমরা আসি প্রকট বৈশিষ্ট্য বা ডমিনেন্ট ক্যারেক্টার। F1 সংকর প্রজন্মে অথবা পরবর্তী প্রজন্মে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় তাকেই মূলত প্রকট বৈশিষ্ট্য বলে। এই ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য প্রকাশের ক্ষেত্রে অবশ্যই প্রকট জিন দায়ী। প্রকট জিনের কারণেই মূলত প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়। অর্থাৎ প্রকট জিন বলতে আমরা যে জিনটাকে শক্তিশালী মনে করি, অর্থাৎ পিতামাতা থেকে সন্তান সন্ততিতে যে জিনটা প্রকাশ পেতে বিশেষ ভূমিকা পালন করে সেই জিনগুলোকে প্রকট জিন বলে। আর এই প্রকট জিনের কারণে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। তারপরে আমরা আসবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্যগুলো অপ্রকাশিত থাকে, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্যের কারণে যেগুলো বাধাগ্রস্ত হয়। যেমন আমরা যদি কালো গিনিপিগ চিন্তা করলাম, কালো গিনিপিগের সাথে যদি সাদা গিনিপিগের সংকরণ করাই তাহলে F1 সংকর প্রজন্মে সবগুলো গিনিপিগ কালো হবে। তাহলে এক্ষেত্রে কালো বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট আর সাদা বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে না। এক্ষেত্রে সাদা বৈশিষ্ট্যটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আমরা আসছি লুকাস। লুকাস অর্থ হচ্ছে স্থান, অর্থাৎ ক্রোমোজোমের যে স্থানে জিনগুলো অবস্থান করে সেই স্থানটাকে লুকাস বলে। আমরা আসি এলিল বা এলিলোমর্ফ। তোমরা জানো এলিল হলো হোমোলোগাস ক্রোমোজোমের একই লুকাসে অবস্থিত তুলনামূলক চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন দুটির একটিকে অপরটির
এলিল বলে বা এলিলোমর বলে। এক্ষেত্রে আমরা হোমোলোগাস কথাটা আসছে, এক্ষেত্রে হোমোলোগাস হচ্ছে একই আকার আকৃতি সম্পন্ন ক্রোমোজোমকে হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়। আমরা জানি ক্রোমোজোমগুলোকে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী 4 ভাগে ভাগ করা হয়, যথা মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক অ্যান্ড ট্যালোসেন্ট্রিক। এই ক্ষেত্রে যদি একই ধরনের ক্রোমোজোম বলতে যদি দুটোই মেটাসেন্ট্রিক হয় বা দুটোই সাবমেটাসেন্ট্রিক হয় বা দুটো ক্রোমোজোমে যদি অ্যাক্রোসেন্ট্রিক হয় বা দুটো ক্রোমোজোম যদি ট্যালোসেন্ট্রিক হয়, তখন সেই ক্রোমোজোম দুটোকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। তো এরকম হোমোলোগাস ক্রোমোজোমের একই লুকাস বা একই স্থানে অবস্থিত জিন দুটির একটিকে অপরটির এলিল বা এলিলোমার বলা হয়। এবার আমরা আসি হোমোজাইগাস। আমরা বলেছিলাম যে জিনোটাইপ দুই ধরনের হয়, একটা হচ্ছে হোমোজাইগাস আর একটা হচ্ছে হেটারোজাইগাস। অর্থাৎ জীবের জিনোটাইপ যদি একই ধরনের ক্রোমোজোম দ্বারা গঠিত হয়, অর্থাৎ জিন দুটা যদি একই ধরনের হয়, যেমন ক্যাপিটাল টি অথবা ক্যাপিটাল ভি, তাহলে এই ধরনের জিনকে বলা হয়েছে হোমোজাইগাস জিন। আর হেটারোজাইগাস জিন আমরা আসি, হেটারোজাইগাস জিন হচ্ছে যে জিনগুলো মূলত ভিন্ন ধরনের, যেমন একটা ক্যাপিটাল একটা স্মল। যেমন আমরা গিনিপিগ কালো সাধারণত দুই ধরনের জিনোটাইপ নিয়ে গঠিত কালো হয়, যেমন হোমোজাইগাস কালো, হেটারোজাইগাস কালো অথবা সংকর কালো। হোমোজাইগাস কালো ক্ষেত্রে দুটো ক্যাপিটাল বি দ্বারা প্রকাশ করবে গিনিপিগের কালো বৈশিষ্ট্য, আর হেটারোজাইগাস কালোর ক্ষেত্রে বা সংকর কালোর ক্ষেত্রে একটা ক্যাপিটাল বি একটা স্মল বি। অর্থাৎ এই ক্ষেত্রে ক্যাপিটাল বি জিনটা স্মল বি এর উপরে প্রকটতা প্রদর্শন করার কারণে F1 সংকর প্রজন্মে সাধারণত হেটারোজাইগাস জিনোটাইপ পাওয়া যায়। এক সংকর বা মনোহাইব্রিড ক্রস, যদি আমরা এক জোড়া বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন ঘটাই তখন তাকে এক সংকর বা মনোহাইব্রিড ক্রস বলা হয়। যেমন আমরা কালো আর সাদা যদি চিন্তা করি বা কালো আর বাদামি যদি চিন্তা করি, একটি কালো গিনিপিগের সাথে একটি বাদামি গিনিপিগের সংকরায়নের ফলে যে সংকরটা হবে বা এক জোড়া বৈশিষ্ট্যের মধ্যে যে সংকর হবে তাকে মনোহাইব্রিড ক্রস বলা হয়। এক্ষেত্রে আমরা বলতে পারবো মেন্ডেলের প্রথম সূত্রটাই মূলত মনোহাইব্রিড ক্রস। তারপরে দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস, দুই জোড়া, আমরা ডাই বলতে এখানে দুই বুঝাচ্ছি, দুই জোড়া বৈশিষ্ট্যের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয় তখন তাকে ডাইহাইব্রিড ক্রস বলা হয়। যেমন আমরা গিনিপিগের দুই জোড়া বৈশিষ্ট্য আমরা সিলেক্ট করে নিই, কালো এবং খাটো লোম, লম্বা এবং বাদামি লোম। তাহলে কালোর বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে বাদামি আর খাটোর বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে লম্বা। অর্থাৎ একটি কালো খাটো লোমদারি গিনিপিগের সাথে যদি একটি বাদামি লম্বা লোমদারি গিনিপিগের সংকরায়ন করা হয় তখন সেটাকে আমরা বলবো দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস। এই ক্ষেত্রে মেন্ডেলের দ্বিতীয় সূত্র মূলত ডাইহাইব্রিড ক্রসের অধীনে পড়ে। তারপরে আমরা আসবো টেস্ট ক্রস। F1 বা F2 জনুর বংশধরগুলো হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য সেগুলোকে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে সংকরায়ন বা ক্রসকে বলা হয়েছে টেস্ট ক্রস। এবারে সংক্ষেপে যদি আমরা বলি, F1 সংকর জীবকে প্রচ্ছন্ন পিতা বা মাতার সাথে সংকরায়নকে টেস্ট ক্রস বলা হয়। আমি আবারও বলছি, F1 সংকর জীবকে প্রচ্ছন্ন পিতা বা মাতার সাথে সংকরায়নকে টেস্ট ক্রস বলা হয়। তারপরে আমরা আসবো ব্যাক ক্রস। খেয়াল করো, এই ক্ষেত্রে টেস্ট ক্রস আর ব্যাক ক্রসের মধ্যে পার্থক্য আছে কিন্তু। F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ-মাতৃ বংশীয় এক সদস্যের সঙ্গে সংকরায়নকে বলা হয়েছে ব্যাক ক্রস। আমি আবারও বলতেছি, এই ক্ষেত্রে জিনোম, জীবের একটি জনন কোষের ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টিকে জিনোম বলা হয়। প্রথম বংশধর পিতামাতার সাথে সংকরণের ফলে যে বংশধরটা প্রথম আসে তাকে প্রথম বংশধর বা F1 জেনারেশন বলে।
দ্বিতীয় বংশধর বা সেকেন্ড জেনারেশন, প্রথম বংশধরের সাথে সংকরণের ফলে যে বংশধর আসে তাকে সেকেন্ড জেনারেশন বা F2 জেনারেশন বলে। আমরা এক্ষেত্রে মেন্ডেলের প্রথম সূত্র সম্বন্ধে আলোচনা করব। এ জায়গায় একটু বলা দরকার যে অস্ট্রিয়বাসী গ্রেগর জোহান মেন্ডেল 1822 থেকে 1884 সালে দীর্ঘ সময় জীবিত ছিলেন এবং তিনি দীর্ঘ 7 বছর গির্জায় বসবাস করে ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে 34 প্রকারের মটরশুঁটি সংগ্রহ করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এবং তিনি দুটি সূত্র আবিষ্কার করে গিয়েছিলেন, কিন্তু সেগুলো তখনই কেউ স্বীকৃতি দেয়নি। 1900 খ্রিস্টাব্দে 3 ভিন্ন দেশের 3 বিজ্ঞানী পৃথকভাবে একই সূত্রগুলো আবার প্রকাশ করেন এবং পরবর্তীতে মেন্ডেলের সূত্রগুলো স্থায়িত্বতা আসলো এবং সেজন্য মেন্ডেলকে বংশগতিবিদ্যা জনক বলা হয়। আমরা মেন্ডেলের প্রথম সূত্র খেয়াল করব। সংকরজীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এই জন্য একে পৃথকীকরণ সূত্র বলা হয়, ইংরেজিতে বলা হয় ল অফ সেগ্রিগেশন। আমরা সূত্র ব্যাখ্যা করব। এক্ষেত্রে দড়ি গিনিপিগের কালো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন ক্যাপিটাল বি এবং বাদামি বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন স্মল বি। সুতরাং বিশুদ্ধ কালো গিনিপিগের জিনোটাইপ ক্যাপিটাল বি এবং বাদামি গিনিপিগের জিনোটাইপ স্মল বি। আমরা এক্ষেত্রে ব্যাখ্যা করব সংকরায়ন টেবিলের মাধ্যমে। তোমরা খেয়াল করো, ফিনোটাইপ বিশুদ্ধ কালো গিনিপিগ, এটাকে আমরা পুরুষ চিহ্ন দিয়ে বুঝেছি, আর এটা হচ্ছে স্ত্রী চিহ্ন, স্ত্রী বাদামি গিনিপিগ। জিনোটাইপ ক্যাপিটাল বি এবং স্মল বি। গেমিট ক্যাপিটাল বি, বাদামি গিনিপিগের গেমিট স্মল বি। খেয়াল করো, প্রথম প্রজন্ম বা F1 জেনারেশন, এখান থেকে ক্যাপিটাল বি আসছে, এখান থেকে স্মল বি এসে ক্যাপিটাল বি, এখান থেকে ক্যাপিটাল বি আসছে, আবার এখান থেকে স্মল বি এসে ক্যাপিটাল বি। অর্থাৎ F1 সংকর প্রজন্মের ফিনোটাইপ হবে সবগুলো সংকর কালো গিনিপিগ। আমরা F1 এর সাথে F1 ক্রস ঘটাবো। F1 সংকর কালো গিনিপিগ এবং F1 সংকর কালো গিনিপিগ। জিনোটাইপ ক্যাপিটাল বি স্মল বি। গেমিট দুই ধরনের হবে, ক্যাপিটাল বি স্মল বি এবং এই পাশেও ক্যাপিটাল বি স্মল বি। খেয়াল করো, আমরা এক্ষেত্রে ক্যাপিটাল বি এর সাথে এই পাশে ক্যাপিটাল বি ক্রস করে হয়েছে ক্যাপিটাল বি। এটা সেকেন্ড জেনারেশনে অর্থাৎ F2 প্রজন্মে। এই ক্ষেত্রেও ক্যাপিটাল বি আবার ওই পাশে স্মল বি এর সাথে ক্রস ঘটে হয়েছে ক্যাপিটাল বি স্মল বি। ঠিক তদ্রূপভাবে স্মল বি আবার ওই পাশে দুটোর সাথে ক্রস ঘটে হয়েছে স্মল বি। খেয়াল করো, অর্থাৎ F2 প্রজন্মে 3টি হয়েছে কালো গিনিপিগ, একটি বাদামি গিনিপিগ। এক্ষেত্রে দুটো হেটারোজাইগাস কালো আর একটা হচ্ছে বিশুদ্ধ কালো, অর্থাৎ ফিনোটাইপিক অনুপাত কালো এবং বাদামি 3:1। এক্ষেত্রে যদি জিনগুলো মিশ্রিত হয়ে যেত তাহলে ফিনোটাইপিক অনুপাত 3:1 হতো না। আমরা এক্ষেত্রে যদিও ফিনোটাইপিক অনুপাত 3:1 পাই, কিন্তু আমাদের জিনোটাইপিক অনুপাত 1 কালো অর্থাৎ বিশুদ্ধ কালো একটা, সংকর কালো দুটো এবং বিশুদ্ধ বাদামি একটা, অর্থাৎ 1:2:1, অর্থাৎ জিনোটাইপিক অনুপাত 1:2:1। ঠিক ফিনোটাইপিক অনুপাত 3:1, অর্থাৎ জিনগুলো পৃথক হওয়ার কারণে ভিন্ন ভিন্ন ফিনোটাইপ পাওয়া গেছে, আর জিনগুলো যদি মিশ্রিত হয়ে যেত তাহলে আর ভিন্ন ধরনের ফিনোটাইপ পাওয়া যেত না। আমরা তোমাদের কাজ করতে দেব কিছু একক কাজ। জিন তত্ত্বে ব্যবহৃত 5টি করে শব্দ লিখবে যাদের রোল বিজুর এবং তোমাদের অভিভাবকদের দেখাবে, আর যাদের রোল বিজুর মেন্ডেলের প্রথম সূত্রটি লিখবে এবং অভিভাবকগণকে দেখাবে। মূল্যায়ন সময় মাত্র 4টার জন্য 4 মিনিট। জিন কি, ফিনোটাইপ বলতে কি বুঝো, লুকাস কি এবং মেন্ডেলের প্রথম সূত্রটি লিখো এবং তোমাদের অভিভাবকদেরকে দেখাও। বৃহৎ কাজের ক্ষেত্রে তোমাদের মেন্ডেলের দ্বিতীয় সূত্র
মেন্ডেলের প্রথম সূত্র লিখে ব্যাখ্যা করবে এবং অভিভাবকগণকে দেখাবে।